জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বিরোধী দলকে সংসদে কথা বলার আহ্বান মির্জা ফখরুলের। ৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা নেই নিষিদ্ধ আওয়ামী লীগের, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের এত মরুদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, কার্যকর করতে হলে বিরোধী দলকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন। বরিশালের বাকেরগঞ্জে বিস্ফোরণে নারী শিশু সহ ৩ জন দগ্ধ। আহতদের নেওয়া হয়েছে মেডিকেলে। বোমা ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। মানব পাচার মামলায় মাদারীপুরের সংঘবদ্ধ চক্রের একজন গ্রেফতার। নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে IOM এর সহযোগিতা চায় সরকার। মোহাম্মদপুর ও কেরানীগঞ্জে মিলেছে ইয়াবা তৈরির কাঁচামালের আরও 2টি মেশিন। প্রায় ৩১,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব, 2 জন আটক। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিএনপি জুলাই সনদের বাস্তবায়নের বিরুদ্ধে এমন প্রচার উদ্দেশ্য প্রণোদিত এবং বিভ্রান্তিকর, এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, রাজপথে আন্দোলন করা বিরোধী দলের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার, তবে রাজনৈতিক কর্মসূচি বা বক্তব্য এমন হওয়া উচিত নয় যা উত্তেজনা বা সংঘাতের পরিবেশ তৈরি করবে। জুলাই সনদ বাস্তবায়নে সংশোধন কমিটি নাকি সংস্কার পরিষদ হবে, তা নিয়ে বিরোধী দলকে সংসদে আলোচনা করার আহ্বান জানান তিনি। আশ্বাস দেন, স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশের বাস্তবায়ন করবে বিএনপি। এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। গণতান্ত্রিক সংস্কৃতির ধারা বজায় রাখতে দলগুলোর সহযোগিতা চায় বিএনপি। তথ্যমন্ত্রী বলেন, কার্যকর সংসদ আর গণতান্ত্রিক পন্থায় রাজনৈতিক বিতর্ক হলে শহীদদের আত্মত্যাগ সফল হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, কার্যকর করতে হলে বিরোধী দলকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন। কিন্তু সেটা পার্লামেন্টের মধ্যে হলেই সেটা আপনার গণতান্ত্রিক পরিবেশটা ঠিক থাকে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে এই তৎপরতাগুলির নেপথ্যে যখন কোনো আদর্শের ভিত্তিতে করা হয়, তখন তা আরো অনেক অশনি সংকেত আমাদের সামনে হাজির করে। জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে কারো নয়, এটি সব রাজনৈতিক দল, ছাত্র জনতা ও সাধারণ মানুষের সম্মিলিত প্রয়াসের ফল, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে BMUতে জুলাইয়ে নার্সদের অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি আরও বলেন, শেখ হাসিনার পতন না হলে জুলাই আন্দোলন সফল হতো না। আন্দোলন ব্যর্থ হলে অনেককেই ফাঁসির মঞ্চে দাঁড়াতে হতো। জুলাই গণঅভ্যুত্থান দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের চূড়ান্ত বিস্ফোরণ ছিল বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। এনসিপি নেতাদের শেখ হাসিনার রাজনৈতিক সংস্কৃতি বা পথ অনুসরণ না করার আহ্বান জানান তিনি। মতভেদ থাকলেও রাজনৈতিক ভাষা ও আচরণ গণতান্ত্রিক ও শালীন রাখার তাগিদও দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে। মানুষ মুক্ত কণ্ঠে কথা বলতে চেয়েছে, স্বাধীনভাবে কথা বলতে চেয়েছে, নির্ভয়ে কথা বলতে চেয়েছে। এই কারণেই ফরাসি বিপ্লব আর জুলাই বিপ্লবের মধ্যে খুব একটা পার্থক্য নাই। নাগরিক স্বাধীনতার জন্যই এই বিপ্লবগুলি হয়েছিল। জামাত ইসলাম কতটুকু যোগ্য এবং পরিপক্ক দল, তাদের এমপিদের পারফরমেন্স দেখেন নাই? আপনারা তো বিরোধী দল হিসেবে ফাংশন করতে পারছেন না। আগামী 10 বছর আপাতত বিরোধী দলে থেকে যোগ্যতা অর্জন করেন, এরপরে জনগণ ভেবে দেখবে। 5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের নাশকতা করার কোনো সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় বোমা সদৃশ বস্তু পাওয়া নিয়ে শঙ্কার কিছু নেই।
একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। আশুলিয়ায় বোমার ব্যাগ পাওয়া নিয়ে মন্ত্রী বলেন, এসব বিষয়ে তদন্ত চলছে। দেশে উগ্রবাদী তৎপরতা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এ সময় সাবেক আইজিপি বেনজির আহমেদ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ের আদালত বেনজিরকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে। কেন তাকে জামিন দেওয়া হয়েছে জানতে সরকার নিযুক্ত ল ফার্মকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। বেনজিরের কাছে কয়েকটি দেশের পাসপোর্ট আছে বলেও ধারণা সালাউদ্দিন আহমদের। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। বরিশালের বাকেরগঞ্জে বিস্ফোরণে নারী শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছেন। বোমা সদৃশ কোনো কিছু থেকে এই বিস্ফোরণ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সকাল ৬টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধল মৌ গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শাহ আলম হাওলাদারের বাড়ির পাশে রাখা বালু ভর্তি একটি বস্তার মধ্যে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় কাছাকাছি থাকা শাহ আলমের স্ত্রী, মেয়ে ও নাতি দগ্ধ হন। শরীরে আগুন ধরে যাওয়ায় প্রাণ বাঁচাতে বাড়ির সামনে নদীতে ঝাঁপ দেন তারা। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় শের-ই-বাংলা মেডিকেলে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে পুলিশ। এই ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। স্থানীয়দের ধারণা, বালু ভর্তি বস্তার মধ্যে বোমা রাখা ছিল। গ্রামগঞ্জে লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। বেশ কিছু জেলায় বিদ্যুতের নিত্য আসা যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। ভুক্তভোগীরা বলছেন, দিনের কাজ, রাতের ঘুম, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে লোডশেডিংয়ে। যদিও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি বলছে, চাহিদা উৎপাদনের মধ্যে পার্থক্য নেই, তাই সামনের দিনগুলোতে লোডশেডিংয়ের আশঙ্কা করছেন না পিডিবি চেয়ারম্যান। তবে বিতরণ লাইন ও কারিগরি ত্রুটির কারণে কোথাও কোথাও সংকট হচ্ছে বলে স্বীকারও করেন তিনি। ক্যালেন্ডারে আষাঢ় মাস মানে ভরা বর্ষাকাল, বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে। আবার অনেক জায়গায় কড়া রোদ, কখনো কখনো তীব্র তাপদাহ। এ অবস্থায় পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা 15,500 মেগাওয়াটের মতো। সরকারি হিসেব বলছে উৎপাদনও কাছাকাছি। তার মানে উৎপাদন আর চাহিদার পার্থক্য নেই। যদিও বাস্তবতা ভিন্ন। যেমন কুষ্টিয়ার কথাই ধরা যাক, স্থানীয়রা বলছেন বিদ্যুতের নিয়মিত আসা যাওয়া রুটিন এখানে। একই অবস্থা উত্তরের জেলা নাটোরের বিভিন্ন উপজেলায়। এমনকি দিনরাতের অর্ধেক সময় বিদ্যুৎ থাকে কিনা সে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। 24 ঘন্টার ভিতরে মনে করেন 15 বার বা 12 বার 15 বার 16 বার যাওয়াতে থাকে, বাইরে বাইরে করে। বেশিরভাগ সময় থাকছে না, প্লাস হচ্ছে আপনার রাতে থাকছে না কারেন্টটা। এই সমস্যা কবে সমাধান হবে আল্লাহ পাক জানে, সরকার জানে। কি করার, বিল তো আমরা ঠিক মতোই দিই, বিল তো আর আমি সমস্যা দেখাইনি। এ অবস্থায় স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবন। ব্যবসা বাণিজ্য, দোকানপাট, বেচাকেনা থেকে শুরু করে নাওয়া খাওয়া ঘুম ব্যাহত হচ্ছে সবকিছুই। ভুক্তভোগীদের চাওয়া এ অবস্থার পরিবর্তন। প্রচুর গরম, দোকানপাটে ব্যবসা বাণিজ্য নাই, ফ্রিজ চালাতে পারছে না। আমাদের যে শিক্ষার্থী আছে তাদের পড়ালেখা খুব বেশি ডিস্টার্ব হচ্ছে। বেশিরভাগ মানুষের মনে করেন টিউবওয়েল নাই, এখন সব মোটরের সব সিস্টেম। এখন মনে করেন মোটর চালু করতে পারে না এমন টাইমে কারেন্ট থেকে। আমার 2 মোটর জ্বলে গেছে ভাই কারেন্টের সমস্যায়। ব্যবসা বাণিজ্য করতে খুব কষ্ট হইতেছে, কারণ আইসক্রিম গুলো যে গিয়ে ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক বিক্রি করতে পারতেছি না। বাড়ি যা আরামের জন্য যাই, একটা ঘুমা খাওয়া দাওয়া করে একটা ঘুম পারবে। সেই ঘুমটাই যদি না পাতে পারে তাহলে কারেন্টের আমাদের প্রয়োজন নাই। গত কয়েকদিনের নিম্নচাপে ব্যাহত হচ্ছে আমদানি করা এলএনজি সরবরাহ। আবার কয়লাবাহী জাহাজ খালাসেও ঝামেলার খবর আছে। যদিও এসব কারণে জ্বালানি সংকটে বিদ্যুতের উৎপাদন ব্যাহত হয়নি এখনো। ফুয়েল রিজার্ভ যেভাবে আছে, কয়লা বলেন, তারপরে আমাদের তেল বলেন, কিংবা আমরা গ্যাস থেকে যদি এপিসিডির প্রবলেমটা ওভারকাম হয়ে যায়, আমি আশা করি না যে ব্যাপক কোনো কিছু হবে। যে সিস্টেমগত কারণে অল্প এই 2 জায়গায় কিছু হয়তো একটু ঘাটতি থেকে যাবে, বাট এটা আমরা অতিরিক্ত ভাবেই এই ইঞ্জিনগুলো চালায়, এটা কতটা সহনীয় পর্যায়ে রাখা যায় আমরা চেষ্টা করবো। প্রশ্ন আসে, তাহলে গ্রামে গঞ্জে এত লোডশেডিং কেন? এর জন্য ঝড় বৃষ্টি আর বিতরণের কারিগরি ত্রুটিকে দোষলেন পিডিবি প্রধান। কিছু তো সমস্যা আছে, অনেক লম্বা লম্বা লাইন আছে। একটু এখন তো জানেন একটু ঝড় বাদলার সময়, একটু ঝড় বাদলা হলেই গাছ পড়ে লাইন, গ্রামাঞ্চল কিংবা অনেক গাছপালার মধ্যে থেকে লাইন নিলে এগুলো প্রাকৃতিকভাবেও কিছু ওই যে এই ডিসরাপশনগুলো না।
সরকার বলছে লোডশেডিংয়ের ক্ষেত্রে শহর ও গ্রামে বৈষম্য হবে না, যদিও রাজধানী ঢাকা সহ বড় শহরগুলোতে ভোগান্তি নেই বললেই চলে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ঘন ঘন লোডশেডিং বন্ধ করা সহ 7 দফা দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। সকালে প্রেসক্লাব চত্বর থেকে জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান সড়ক ঘুরে পাওয়ার ডিস্ট্রিবিউশন অফিসের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে ঘেরাও কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। এ সময় বক্তারা বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখাও। মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা ঘাটে বরফ উৎপাদন ব্যাহত হওয়ায় বিপাকে জেলেরা। 7 দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা। আগামী 7 দিন আমরা দেখব, 7 দিন পরে আমরা বৃহত্তর কর্মসূচি দেব। দরকার হয় আমরা অফিসগুলোতে তালা মেরে বন্ধ করে দেব। তারপরেও আমরা বরগুনার দাবি আমরা আদায় করে ছাড়বো। বরগুনা জেলাতে যতটুকু বিদ্যুৎ প্রয়োজন সেই বিদ্যুৎ এখানে দিয়ে তারপর তারা অন্যত্র বিদ্যুৎ নিয়ে যাক। ঢাকা ও আশপাশের জেলাসহ দেশের বিভিন্ন স্থানে দিন দিন বাড়ছেই গ্যাসের সংকট। চাপ কমে যাওয়ায় সিএনজি পরিবহন, শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের পোহাতে হচ্ছে ভোগান্তি। কোথাও কোথাও সিএনজি পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কম থাকায় যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে। এতে বেশি বিপাকে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক গ্রাহকদেরও। লাইনে গ্যাস না থাকায় বাসাবাড়ির রান্নায় ঘটছে বিঘ্ন। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় প্রভাব পড়েছে শিল্প খাতেও। অনেকে শিল্প প্রতিষ্ঠান স্বাভাবিক সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে আগুনে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালটি পুরোপুরি চালু করতে আরও কয়েকদিন সময় লাগবে, তারপর হয়তো সংকট কিছুটা কমবে। ফেনীতে আজকে 2-3 দিন আসলে তীব্র গ্যাস সংকট চলতেছে। গ্যাস সংকটে থাকার কারণে আমরা আসলে এখানে অনেক কষ্ট করতেছি। বাইরে খাওয়াই বাচ্চারা তো অসুস্থ হয়ে যাবে, কেমনে আমরা গ্যাস নাই কেমনে খাওয়াবো? সরকারে আমাদেরকে গ্যাস দিচ্ছে না এবং যখন তখন লাইনের গ্যাস বন্ধ করে দিচ্ছে। রাত 3টার সময় এসে পাম্পে দাঁড়াইলে ওই 100 প্রেসার গ্যাস পাই অর্ধেক। আমরা তো নিজের গাড়ি চালা যাই, তারা হাজিরাই গাড়ি চালা, তার তো হাজিরাই দিতে না, 400 টাকা হাজিরা দিলে থাকে কি। এখানে যে গ্রাহকগুলো আসে তাদের চাহিদা অনুযায়ী আমরা গ্যাস দিতে পারছি না, কারণ প্রেসার অনেকটাই কম। দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং বোর্ড। সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকারের 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি ইপিজেডে বৃক্ষরোপণ করা হবে। এই কর্মসূচির আওতায় বিভিন্ন ইপিজেডে মোট 1,25,000 বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং অর্থনৈতিক অঞ্চলগুলোকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর আবেদন ও লাইসেন্সের ক্ষেত্রে নির্ধারিত গাইডলাইন অনুসরণ ও নতুন নীতিমালা প্রণয়ন নিয়েও আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগ বান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। নিজেদের আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে এক ভিডিও বার্তায় তিনি বলেন, দেশ আমাদের সকলের, সবাই মিলে ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে এই দেশের জন্য বড় কিছু করতে সক্ষম হওয়া সম্ভব। আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। চীনের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও সরবরাহ ব্যবস্থায় নতুন সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সকালে বীজ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী 50 বছরে বাংলাদেশ চীন সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। চীনের উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রফতানির বহুমুখীকরণের উপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাইলফলক আখ্যা দেন। এ সময় চীনা রাষ্ট্র
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়নের পাশাপাশি দুই দেশের উন্নয়ন কৌশল আরও সুসংহত করতে ঢাকা ও বেইজিং একমত হয়েছে। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা, মোংলা বন্দরের আধুনিকায়ন এবং চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর এগিয়ে নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক অগ্রগতি রয়েছে বলে উল্লেখ করেন তিনি। The recent high-level engagements, as I mentioned, between our two countries, including the announcement of a China-Bangladesh community. The recent high-level engagements, as I mentioned, between our two countries, including the announcement of a China-Bangladesh community with a shared future in the new era, have elevated our bilateral relations to a new stage, to a new height altogether. It is a good opportunity for us to share with each other your understanding and your suggestions how to enhance our cooperation and to bring more benefits to both our peoples and how to enhance our capacity in governance. রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল হওয়া জমি উদ্ধার করে ৩০ দিনের মধ্যে বুঝিয়ে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। সোমবার আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম মিজান। আইনজীবী জানান, মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল হওয়া জমি উদ্ধার করে ৩০ দিনের মধ্যে বুঝিয়ে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালতের নির্দেশনা পালন করে একটি প্রতিবেদনও জমা দিতে বলা হয়েছে। সেই ডাইরেকশনে বলা হয় অচিরেই যেন সরকার এই ব্যাপারে হস্তক্ষেপ করে এবং আপনার এই হসপিটালকে যেন তাদের যে সম্পত্তিটা তাদের নামে বরাদ্দ আছে সেটা যেন হসপিটালকে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে। রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত 25.25 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে অস্ট্রেলিয়া। ইউএনএইচসিআর এর সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে এই কথাই জানিয়েছেন ঢাকা নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার। এই অর্থায়নের মাধ্যমে কক্সবাজারের রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আশ্রয়, জীবিকা সহ প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হবে। অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুশান রায়েল জানান, রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেয় এবং বাস্তুচ্যুত মানুষের পাশে থাকার দীর্ঘদিনের অঙ্গীকার অংশ এই নতুন অর্থায়ন। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে দেশটি। এ সময় সুশান আরও জানান, মিয়ানমার ও বাংলাদেশের চলমান সংকট মোকাবেলায় 3 বছর মেয়াদী 370 মিলিয়ন অস্ট্রেলীয় ডলারের মানবিক সহায়তা প্যাকেজের অংশ। 2017 সাল থেকে রোহিঙ্গা সংকটে 1.25 বিলিয়ন ডলারেরও বেশি মানবিক সহায়তা দিয়েছে দেশটি। নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণ, কর্মীদের অধিকার সুরক্ষা এবং নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন IOM এর উপমহাপরিচালক উগুচি ড্যানিয়েলস। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গ্লোবাল কম্প্যাক্ট ফর মাইগ্রেশনের চ্যাম্পিয়ন দেশ বাংলাদেশ, তাই জাতীয় কর্মপরিকল্পনার মাধ্যমে অভিবাসন সংক্রান্ত বৈশ্বিক অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতেও ঢাকা প্রতিশ্রুতিবদ্ধ। নিয়মিত অভিবাসনের পথ সম্প্রসারণ, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, নৈতিক নিয়োগ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে IOM এর সহযোগিতা কামনা করেন শামা ওবায়দ। পাশাপাশি স্বাস্থ্যসেবা, পরিচর্যা ও কৃষি সহ বিভিন্ন খাতে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে নতুন সুযোগ সৃষ্টি এবং ট্যালেন্ট পার্টনারশিপ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন তিনি। মাদারীপুর মানব পাচার মামলায় আসামি শহীদুল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে শিবচর উপজেলার নীলখি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামি শহীদুল মোল্লা শিবচর উপজেলার পশ্চিম কাকুয়ের গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, মানব পাচার মামলায় গ্রেফতার শহীদুলকে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। মামলায় উল্লেখ, হৃদয় মাতব্বর নামের এক যুবককে ইতালি নেওয়ার কথা বলে তার পরিবারের সাথে 21 লাখ টাকার চুক্তি করে পাচারকারীরা। পরে গত বছরের 29 অক্টোবর হৃদয়কে ইতালি না নিয়ে সৌদি আরব হয়ে লিবিয়ায় নিয়ে যান দালালরা। সেখানে নিয়ে বন্দিশালায় জিম্মি করে ভুক্তভোগীর ওপর নির্যাতন চালায় তারা। নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণের 24,50,000 টাকা আদায় করা হয়। এই ঘটনায় 5 মে মামলা করেন ভুক্তভোগীর পরিবার। রাজধানীর মোহাম্মদপুর এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে ইয়াবা তৈরির কাঁচামাল সহ 2 জনকে আটক করেছে র্যাব। রোববার দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাবের দাবি, আটককৃত নাসির দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জ এলাকায় কেমিক্যাল ব্যবসার আড়ালে ইয়াবা উৎপাদন করে বিভিন্ন স্থানে বিক্রি করত।
অভিযানকালে ইয়াবা তৈরির 2টি মেশিন, 17 কেজি ইয়াবা তৈরির কাঁচামাল জব্দ করা হয়। তবে জব্দকৃত কাঁচামাল কোনো পরীক্ষা ছাড়াই আটককৃত ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে ইয়াবা তৈরির কাঁচামাল বলে দাবি করেন কর্মকর্তারা। একই অভিযানে প্রায় 31,000 পিস ইয়াবা সহ আরও একজনকে আটক করা হয়। একদম স্পেসিফিক গোয়েন্দা তথ্য ছিল আমাদের কাছে, অর্থাৎ এই মুহূর্তে কি কি ছিল এটা আমরা ল্যাব টেস্টের পরে আপনাদের জানাতে পারবো। নাসির নিজেই ইয়াবার কেমিস্ট, ইয়াবার ডিলার, এবং সে আমাদের কাছে এ পর্যন্ত অনেকের নাম বলেছে। আমরা আপনাদের কাছে এটা রিভিল করতে পারবো না। আমরা পরবর্তী যে ফলো আমাদের অভিযান, সেখানে আমরা এগুলো তাদেরকে গ্রেপ্তারের পর আপনারা জানাবো। আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে ছিল বর্ণাঢ্য আয়োজন। অনুষ্ঠানে তিনি বলেন, এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ইসলামিক মূল্যবোধ এবং আধুনিক শিক্ষার সংমিশ্রণে একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যা ভবিষ্যতে একটি নৈতিক ও সুশৃঙ্খল জাতি গঠনে ভূমিকা রাখবে। ক্যামব্রিজ কারিকুলাম অনুযায়ী সাজানো হয়েছে প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যম। সেনাপ্রধানের প্রত্যাশা, মূল্যবোধ ভিত্তিক শিক্ষার এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষায় সমৃদ্ধ করবে। এ সময় ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে আরও 7টি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সুস্থ সমাজ, ইসলামিক সমাজ আমরা চাচ্ছি এই এডুকেশন সিস্টেমের মাধ্যমে। আমি মনে করি যে এইভাবে যদি আমরা এডুকেশন ইনস্টিটিউশনগুলোকে গড়ে তুলি, তাহলে আমরা একটা এডুকেশন সিস্টেম পাবো যেখানে ইসলামিক ভ্যালুসগুলো থাকবে, মডার্ন এডুকেশন থাকবে, সোসাইটি লাভবান হবে। গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে সব কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভুইয়া। জেলা প্রশাসন জানায়, সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক। এ সময় ভূমি কর্মকর্তা ও সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। পরে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, শফিকুল ইসলাম খান, আব্দুল হালিমকে বরখাস্ত করেন তিনি। চালের দর নিয়ন্ত্রণে কয়েক জেলায় অভিযান হয়েছে। দুপুরে নওগাঁয় ধান চালের মোকাম বিভিন্ন অটো রাইস মিল ও গুদামে যৌথ অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর, খাদ্য বিভাগ ও কৃষি বিপণন কর্মকর্তারা। এ সময় দুটি রাইস মিলে বিপুল পরিমাণ আতপ চালের মজুত পাওয়া যায়। চালের বস্তায় মজুত উৎপাদনের তারিখ লেখা না থাকায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানের ফলে বাজারে চালের দরে স্থিতিশীলতা ফিরবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। এদিকে দুপুরে রংপুর নগরীর প্রাইম হসপিটাল মোড় এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় মেসার্স রংপুর চাল ঘরের দাম নিয়ে অনিয়মের প্রমাণ পায় তারা। এছাড়া বিপুল পরিমাণ চাল মজুত অবস্থায় পান কর্মকর্তারা। পরে প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা করা হয়। চালের বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে পর্যটকদের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। পরিবেশ নিরাপত্তায় ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়ার ইঞ্জিন চালিত নৌযান নিষিদ্ধ বলে জানিয়েছেন জেলা প্রশাসক মিনহাজুর রহমান। দুপুরে যমুনা টেলিভিশনের সাথে আলাপকালে এসব তথ্য জানান জেলা প্রশাসক। হাওরের দীর্ঘমেয়াদী নিরাপত্তায় ইসিএ ঘোষিত এরিয়ায় ইঞ্জিন চালিত নৌযান প্রবেশ ছাড়া হাওর ভ্রমণের আহ্বান জানান তিনি। হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন জানায়, প্রয়োজনীয় নিয়ম মেনে হাউসবোট পরিচালনা করা হচ্ছে। প্রশাসনের নতুন বিজ্ঞপ্তিতে পর্যটন বান্ধব উল্লেখ করে তা মানতে প্রতিশ্রুতি ও পর্যটকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান অ্যাসোসিয়েশনের। এদিকে রোববার 11 শর্তযুক্ত বিজ্ঞপ্তিতে ইসিএ ঘোষিত এলাকায় সকল হাউসবোট উচ্চস্বরে গান বাজনা, ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা ও হাউসবোট নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। সম্মানিত পর্যটক, তারা অবশ্যই টাঙ্গুয়ার হাওর আসতে পারবেন। এতে শুধুমাত্র ইসিএর যে অংশটা, সে যান্ত্রিক বাহন যেতে পারবে না, যান্ত্রিক বাহনটি যেতে পারবে না, বাট পর্যটকরা অবশ্যই যেতে পারবে।
সেপ্টেম্বর থেকে স্কুল ও কলেজ পর্যায়ে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন। দুপুরে সচিবালয়ে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল নিয়ে ব্রিফিংয়ে তিনি জানান, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় 50,000 শিক্ষা প্রতিষ্ঠান এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরি করাই সরকারের লক্ষ্য বলে জানান মাহাদি আমিন। বলেন, এর মাধ্যমে ক্রীড়া সংস্কৃতির সম্মিলন ঘটবে ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে। আমরা চাই দেশ জুড়ে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হোক, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে এসছেন যে আগামী শিক্ষা ব্যবস্থা হবে সেরকম যেখানে আমাদের শিক্ষার্থীদের ভেতর মেধা, মননশীলতা এবং সৃজনশীলতা বহিঃপ্রকাশ ঘটবে। ক্রীড়া মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় একযোগে দেশব্যাপী বেশ কিছু অনুষ্ঠান এবং প্রতিযোগিতা সারা বছরব্যাপী আয়োজন করবে।